জুলুমবাজ ছবিটি কাহিনী, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার জাহান জন্টু। আর জুলুমবাজ ছবিটি পরিচালনা করেছেন আখতারুজ্জামান খান। আর জুলুমবাজ ছবিতে অভিনয় করেছেন জসিম, আলমগীর, সুচরিতা, শাবানা, আহমেদ শরীফ, আনোয়ার হোসেন, আনোয়ারা, আজিম এবং আরও অনেকে অভিনয় করেছেন জুলুমবাজ ছবিতে। জুলুমবাজ ছবির গল্পের শুরুতে দেখা যায় যে একটি পরিবার গ্রামের ভিতরে আনোয়ার হোসেন এবং আনোয়ারা স্বামী স্ত্রী, তাদের দুই পুত্র। এবং আনোয়ার হোসেন বলতেছে, বাবা শোনো বাবা, তোমাদের একটা কথা বলি, তোমরা দুই ভাই সবসময় মিলেমিশে থাকবে, কারণ তোমরা দুই ভাই যদি মিলেমিশে থাকো তাহলে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাই তোমাদের লক্ষ্য করে বলছি যে আমি যদি পৃথিবীতে কখনোই চলে যাই তাহলে তোমরা দুই ভাই একসাথে থাকবে। আর একটা কথা মনে রাখবে, কখনোই মিথ্যার আশ্রয় নেবে না। তখন আনোয়ারা বলে, তুমি এরকম অলৌকিক কথা কেন বলতেছো? কারণ আমার ছেলেরা তো এখন ছোট, আর ছোট ছেলেদের সামনে এরকম কথা কেন বলতেছো? দেখো, একটা কথা তোমাকে বলি ফাতেমা, কারণ এই এলাকায় অনেক মানুষ খারাপ এবং তাদের আচার আচরণ কথাবার্তার ভিতরে কোনো ভালো লক্ষণ দেখা যায় না, কারণ তারা খারাপ কাজ করে বেড়ায়, চুরি ডাকাতি ছিনতাই এবং এগুলি করে বেড়ায় এলাকার মানুষ। এবং এলাকার মানুষের এলাকার ভালো চায় না, এবং কার ক্ষতি কে করতে পারবো সেই চিন্তা ভাবনা করে এলাকার মানুষ। তাই তাদের কাছ থেকে সতর্ক এবং সাবধানে চলাফেরা করতে হবে। আর যদি কোনো একবার হোঁচট খেয়ে যাও তাহলে কিন্তু বিপদে পড়লেও তোমাকে কেউ টেনে উঠাবে না, বরঞ্চ তোমাকে লাথি মেরে সেই গর্তে ফেলে দেবে, কারণ এলাকার মানুষ এরকম খারাপ। তো একথা বলার পর আনোয়ার হোসেন বলে যে ঠিক আছে, আমি এখন ডিউটিতে যাচ্ছি, তোমরা আমার ছেলে মেয়েকে লক্ষ্য করো। তো যখন ডিউটিতে যাচ্ছে এমন সময় দেখা যায় মসজিদে নামাজ পড়তেছে মুসল্লিরা, আর দুই চোর মসজিদের জুতা চুরি করতেছে। যখন জুতা চুরি করতেছে তখন আনোয়ার হোসেন বলে, এই চোর চোর চোর। তখন মুসল্লিরা মসজিদ থেকে বেরিয়ে চোরকে ধরে ফেলে। তখন চোরেরা যখন অনেক মাইর খাইতেছে এবং মাইর খাওয়ার পর চোর দুটোকে বেঁধে রাখে রশি দিয়ে, তখন চোরেরা বলে, শোনেন জনাব আনোয়ার হোসেন, আপনি আমাদেরকে ধরিয়ে দিয়েছেন, আমরা তো শুধুমাত্র মসজিদের জুতা চুরি করেছি তাই বলে আমাদের এই এরকম মারলো লোকজনেরা। তারপর দেখা যায় পুলিশের হাতে চোরকে ধরিয়ে দেয়। তখন দেখা যায় আহমেদ শরীফ এবং কাবিলে থাকে দুই চোর। তখন বলে, আনোয়ার হোসেন ভাই, আমরা যখন জেল থেকে ছাড়া পাবো না তখন আপনার একটা ব্যবস্থা আমরা নিশ্চয়ই করব। তখন আনোয়ার হোসেন বলে, চুরিও করবে আবার সিনা চুরি? কেন তোমরা মসজিদের মুসল্লিদের জুতা চুরি করো? কারণ তারা নামাজ পড়তে মসজিদে গেছে আর তোমরা সেই ফাঁকে চুরি করতেছো, এটা কি অন্যায় নয়? এটা কি অপরাধ নয়? তখন আহমেদ শরীফ বলে, এটা অন্যায়, এটা অপরাধ, কিন্তু আমরা যে অন্যায় অপরাধ করেছি তার চেয়ে বেশি অপরাধ করেছেন আপনি আনোয়ার ভাই, কারণ আপনি আমাদেরকে ধরিয়ে দিয়েছেন। আপনি কিন্তু আমাদেরকে না ধরিয়ে দিয়ে আমাকে গোপনে ডেকে নিয়ে বলতে পারতেন যে আর তুমি চুরি করো না, কিন্তু আমি কিন্তু তোমার এবং আপনার কথাটা শুনতাম, কিন্তু কি করলেন আপনি? মসজিদের মুসল্লিদের কাছে আপনি আমাকে ধরিয়ে দিলেন, তারা আমাকে বেশ প্রহার করেছে এবং মারছে এবং লাস্ট পর্যন্ত থানায় ধরে দিল। তখন ইন্সপেক্টর বলে, এই বেশি কথা বলবি না, চোরের আবার বড় বড় গলা, চল। তখন ইন্সপেক্টর দুই চোরকে রশি দিয়ে বেঁধে নিয়ে যায় থানায়। তো দেখা যায় কিছুদিন পর তারা ছাড়া পায়। তখন ছাড়া পাওয়ার পর আহমেদ শরীফ বলে, শোন কাবিলা, আমাদের যে ধরিয়ে দিয়েছিল তার একটা ব্যবস্থা করতে হয়। এমন সময় দেখা যায় রাতের বেলা আনোয়ার হোসেন আস্তে আস্তে বাজার নিয়ে, তখন সামনে গিয়ে দাঁড়ায় আহমেদ শরীফ। শুনেন আনোয়ার ভাই, আপনি আমাদের ধরিয়ে দিয়ে এই সমাজের ভিতরে আমাদের কলঙ্কিত করেছেন এবং চোর বলে চিহ্নিত করেছেন, এখন তো আপনাকে আমরা ছাড়বো না। তো আনোয়ার বলে, আপনি কি করবেন? আমি কি করব, দেখেন এখন কি করি। তখন কি করে আহমেদ শরীফ লাফ দিয়ে গিয়ে গামছা পেঁচিয়ে আনোয়ার হোসেন গলায় ধরে। তখন গলায় ধরার পর আনোয়ার হোসেনকে গলায় গামছা পেঁচিয়ে আনোয়ার হোসেনের গলায় অনেক জোরে চাপ দেয়। তারপরে আনোয়ার হোসেন চিৎকার দিয়ে সে সেখানে মারা যায়। তারপর কাবিলা এবং আহমেদ শরীফ আনোয়ার হোসেনকে গাছের ভিতরে ফাঁসি এবং ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রাখে। তখন সকাল হয়, কিন্তু এদিকে আনোয়ারা এবং তার দুই ছেলেমেয়েরা চিন্তা করতেছে যে আচ্ছা এখনও যে তোর বাবা আসতেছে না, কারণটা কি? তখন তার দুই ছেলে বলে, সুমন এবং রাজন, তারা বলে, মা নিশ্চয়ই আব্বার মনে হয় কাজ করতে একটু দেরি হচ্ছে এবং অফিসে মনে হয় কাজ আছে তাই দেরি হচ্ছে, চিন্তা করো না তুমি, ঠিক আব্বা এসে পড়বে। তখন সকাল হয়ে যায়, আসে না।
তারা চিন্তায় অনেক মগ্ন এবং তারা চিন্তা করতেছে যে ব্যাপারটা কি, এখনও তোর আব্বা আসতেছে না। মা তুমি কোনো চিন্তা করো না, এসে পড়বে। আর আমাদের চিন্তা করার কারণে নেই, কারণ আব্বা তো ভালো মানুষ, আব্বা তো সৎ মানুষ। কারণ কিছুদিন আগেও তো দুই চোরকে এবং জুতা চোর দুইজনকে ধরিয়ে দিয়েছে আমার বাপ, এবং সমাজে মানুষ তাকে খুব ভালো জানে এবং ভালোবাসে। কিন্তু আমার বিশ্বাস এবং আমার আব্বার কিছুই হবে না, তুমি চিন্তা করো না। তখন সকাল হয়ে যায়, তখন সকালে হয়ে যায় কিছু মানুষ, হ্যাঁ, আনোয়ারের বাড়িতে অর্থাৎ সুমন এবং রাজন অর্থাৎ আনোয়ারের বাড়িতে গিয়ে বলে, ভাবি সাহেব একটা দুঃসংবাদ আছে, কে বা কারা জানি আপনার স্বামীকে মেরে গাছের ভিতরে ঝুলিয়ে রেখেছে। তখন আনোয়ারা এবং তার দুই ছেলে দৌড়ে চলে যায় সেখানে। তখন তারা কান্নাকাটি করতে থাকে, ঝুলন্ত অবস্থায় গাছ থেকে নামানোর পর তারা কান্নাকাটি করতে থাকে। তখন সেখানে সুমন রাজন বলে, বাবা তোমাকে যারা এভাবে হত্যা করেছে তাদের খুঁজে বের করে আমরা দুই ভাইয়ে এর প্রতিশোধ নেব, এর বদলা নেব। জুলুমবাজদের আমরা রেহাই দেব না, তাদের আমরা আমাদের ভিতরে যে প্রতিহিংসা জন্ম নিয়েছে সেই প্রতিহিংসার আগুন আমরা নিভাবো সেই জুলুমবাজদের হত্যা করে এবং মেরে। তখন দেখা যায় গ্রামের মানুষ আনোয়ার হোসেনকে তার বাড়িতে নিয়ে যায় এবং দাফন কাফন শেষ করার পর তখন আনোয়ারা বলে, শোনো বাবা সুমন রাজন, তোমরা দুই ভাই একটা কথা বলি, তোমার বাপকে যারা মেরেছে এবং হত্যা করেছে তাদের তোমরা খুঁজে বের করবে, আর খুঁজে বের করে তোমার বাপের হত্যার বদলা নেবে। কারণ এই এলাকায় অনেক জুলুমবাজ আছে, সেই জুলুমবাজদের ভিতরে কে বা কারা মেরেছে আমরা জানি না, কিন্তু আমার সন্দেহ হয় যে দুইজন জুতা চুরি করেছিল তোমার বাপ, যাদের ধরিয়ে দিয়েছিল পুলিশে, নিশ্চয়ই তারাই মনে হয় তোমার বাপকে খুন করেছে। আগে গিয়ে দেখো যে তারা থানায় এখনও আছে কি নাই। তখন সুমরাজন বলে, কয় আম্মা অর্থাৎ মা আমাদের সাথে তুমিও চলো। তখন আনোয়ারা এবং দুই ছেলে গিয়ে থানায় যায়। থানায় গিয়ে বলে, আচ্ছা কিছুদিন আগে যে জুতা চোরের যায় দিয়ে থানায় আটক হয়েছিল এবং পুলিশ ধরে নিয়েছিল, তারা এখন কোথায়? তখন সেই ইন্সপেক্টর বলে, তারা তো ছাড়া পেয়ে গেছে। কবে? কয় 2-1 দিন হলো। তখন বলে, স্যার আমার স্বামীকে মনে হয় তারা দুজনেই হত্যা করেছে, কারণ আমার স্বামী তো ভালো মানুষ ছিল এবং সৎ মানুষ ছিল এবং সেই জুতা চোরকে ধরিয়ে দিয়েছিল, আর সেই চোরেরাই মনে হয় আমার স্বামীকে হত্যা করেছে এবং খুন করেছে। আপনারা তাদের ধরে উপযুক্ত বিচার করবেন এবং শাস্তি দিবেন। তখন ইন্সপেক্টর বলে, যদি এর প্রমাণ পাওয়া যায় যে আপনার স্বামীকে যদি ওই জুতা চোর দুটোই অপরাধী হয়ে থাকে, তাহলে তাদের আমরা খুঁজে বের করব। এদিকে আহমেদ শরীফ এবং কাবিলা তারা গ্রাম ছেড়ে চলে যায় শহরে গিয়ে তারা আবারও চুরিবিদ্যা শুরু করে। কিন্তু চুরি করতে একদিন দেখা যায় আহমেদ শরীফ এক বড় লোক যাচ্ছে টাকা পয়সা নিয়ে, সে গাড়ি করে। তোর আহমেদ শরীফ অর্থাৎ সে কাবিলাকে বলে, শোন তুই ওই লোকটির সামনে গিয়ে ছুরি দিয়ে তাকে ভয় দেখাবি, আর সেই সময় তোকে আমি মেরে রক্তাক্ত করে ফেলে দেব। তখন আমাকে বিশ্বাস করবে, তখন আমি সেই সুযোগে ওই লোকটি টাকা নিয়ে আমরা সেখান থেকে কেটে পড়ব, আর সেই টাকা দিয়ে আমরা বড় লোক হয়ে যাব। তখন কাবিলা বলে, ঠিক আছে আমি তাই করব। তখন কাবিলায় গিয়ে সামনে গিয়ে সে তাকে ছুরি দিয়ে বলে, শোনেন আপনার যা আছে তা আপনি দিয়ে দেন, আর না হলে আপনাকে কিন্তু মেরে ফেলবো। তখন সেই মুহূর্তে আহমেদ শরীফ গিয়ে নায়কের মতন গিয়ে সেখানে কাবিলাকে ইচ্ছার মতন মারার পর সে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে পালিয়ে যায়। তখন আহমেদ শরীফ ওই লোকটির কাছে বিশ্বাস অর্জন করার পর আহমেদ শরীফকে বলে, আচ্ছা তুমি তো অনেক উপকারী। যখন নাকি সে গাড়ি থেকে বের হয় তার টাকার সুটকেস নিয়ে, তখন আহমেদ শরীফ বলে, আমি উপকারী বটে, কিন্তু আমি এখন উপকারের প্রতিদানও দেবো। তখন আহমেদ শরীফ তাকে লাথি মেরে সে টাকার বিটকেসটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে তো সেই টাকা নিয়ে তারা দুজন বড়লোক হয়ে যায়। তখন আহমেদ শরীফ কাবিলাকে বলে, শোন তুই হলি আমার চ্যামচা, আজ থেকে তুই আমাকে ওস্তাদ বলে ডাকবি, কারণ আমার ওস্তাদ ডাক শোনাটা অনেক ভালো লাগে। আর আজ থেকে আমরা তো বড়লোক হয়ে গেলাম, আর তুই সবসময় আমার হাত পা মেসেজ করবি, আর চুলগুলি টিপি দিবি, কপালটা টিপি দিবি, আর আমি কিছু টাকা দেবো, সেখান থেকে চলবি। তার কাবিলা বলে, ওস্তাদ এটা কিন্তু ঠিক হলো না। মানলাম আপনি সব বুদ্ধি দেন আমাকে, কিন্তু আপনার বুদ্ধিমতো কাজ করি, কিন্তু আপনি যে আমার সাথে এরকম করবেন এটা কিন্তু ঠিক নয়, কারণ আমিও তো একটা পার্টনার। ঠিক আছে যা, তোকে আপাতত 50,000 টাকা দিলাম,
তুই আমার সাথে থাকবি, আর শোন আমরা এখন থেকে বড় বড় কাজ করব, আর বড় বড় কাজ করে সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করব। তখন দেখা যায় আমির শরীফ এবং কাবিলা তারা অনেক বড় লোক হয়ে যায়। এদিকে আনোয়ারায় তার 2 ছেলেকে নিয়ে কষ্ট দিন যাপন করতেছে, না খেয়ে, হ্যাঁ, এবং অভাব অনটনে তারা অনেক কষ্ট করতেছে, কষ্ট করে তারা চলতেছে। তো একদিন সুমন বলে, রাজন ভাই আমার না লেখাপড়া করার ইচ্ছা। তখন রাজন বলে, আচ্ছা তোর যেহেতু লেখাপড়া করার ইচ্ছা, তাহলে একটা কাজ কর, তুই স্কুলে ভর্তি হ। তো আনোয়ার বলে, তাই যদি স্কুলে ভর্তি হয় তাকে লেখাপড়া করাবে কে? আমি করাবো। তখন আনোয়ার বলে, তুই লেখাপড়া করবি না? কয় না, আমার লেখাপড়া করতে ইচ্ছা করে না। কারণ লেখাপড়া করে কি হবে? আমার আব্বা তো বিএ পাস ছিল, সে বিএ পাস করে কি করছে? কিছু করতে পারছে? সততা নিয়ে থেকেছে, হ্যাঁ, শেষ পর্যন্ত সে কী পেল? সে লাস্ট পর্যন্ত অন্যের হাতে মারা পড়লো। আমি চাই না সে লেখাপড়া। তোমার ছোটো ছেলে যখন লেখাপড়া করতে চায়, তাহলে আমি তার লেখাপড়ার ব্যবস্থা করব। এমনি করে, হ্যাঁ, রাজন বলে, ঠিক আছে ভাই সুমন, তুই স্কুলে ভর্তি হবি, এখন থেকে তুই লেখাপড়া করবি, আর আমি কাজ করে তোকে আমি লেখাপড়া শেখাবো। তখন দেখা যায় রাজন সে একটি কারখানায় কাজ করে। সেই কারখানাটা হলো পুতুলের কারখানা। তো রাজন দেখা যায় কাজ শেষ করে কিছু পুতুল নিয়ে সে ফেরি করে বিক্রি করে, আর সেই টাকা দিয়েই তার ছোটো ভাইকে লেখাপড়া করায়। এভাবে কেটে যায় আরও প্রায় 18টি বছর। 18টি বছর পরে দেখা যায় তারা 2 ভাই বড় হয়ে যায়। রাজন হয়ে যায় জসিম, আর সুমন হয়ে যায় আলমগীর। তখন একদিন জসিম আলমগীরকে বলে, শোন, আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই তোকে, শোন, কারণ অন্যায়কে কখনোই প্রশ্রয় দিবি না, আর অন্যায়কারীকে কখনোই ক্ষমা করবি না। তখন আলমগীর বলে, ভাইজান আমার না পুলিশ হওয়ার খুব ইচ্ছা, কারণ আমি পুলিশ হতেছে এই কারণে যে আমার বাপকে যারা খুন করেছে, যারা হত্যা করেছে, তাদের আমি নিজে হাতে ধরে গ্রেপ্তার করে তাকে আমি কারাগারে নিক্ষেপ করব। তো রাজন বলে, না, এটা তোর দায়িত্ব না। আমার বাপকে যারা খুন করেছে তাদের আমি যেভাবে আমার বাপকে খুন করেছে সেভাবেই আমি তাদের শাস্তি দেব, তাদের সেভাবে আমি তাদের মারব, এটা হলো আমার প্রতিজ্ঞা। তখন আলমগীর বলে, ভাইজান আমি পুলিশে ইন্টারভিউ দেবো, দেখি সেখানে কোনো ব্যবস্থা হয় কি না। তখন সুমন চলে যায় থানায়, গিয়ে বলে, স্যার আমি পুলিশে চাকরি করতে চাই, কারণ আমি তো বিএ পাস করেছি। তখন থানার ইন্সপেক্টর বলে, ঠিক আছে আগামীকাল এসো, আমি বড় সাথে আলাপ করে তোমাকে আমি খবর দেব। তখন আলমগীর দেখা যায়, অর্থাৎ সুমন দেখা যায়, এর পরের দিন থানা যায়। তখন ইন্সপেক্টর বলে, ঠিক আছে আমি তোমাকে চাকরি দেবো, কিন্তু তোমাকে তো আগে তো তোমাকে ট্রেনিংয়ে যেতে হবে। তখন আলমগীর বলে, ঠিক আছে। তখন আলমগীর কথা শোনার পর খুশি হয়ে তার মার কাছে দৌড়ে চলে যায়, কারণ মা আমি পুলিশের চাকরি পেয়ে গেছি, আমি এখন ট্রেনিংয়ে চলে যাব, ভাইয়া কোথায়? তখন সেই সময়তে রাজনে এসে বলে, ও তুই চাকরি পেয়ে গেছিস পুলিশের, বেশ ভালো কথা, তো ট্রেনিংয়ে কবে যাবি? কয় ভাই আগামীকালকে চলে যাব। তো ঠিক আছে তুই ট্রেনিংয়ে চলে যা, আর এদিকে আমি দেখতেছি যে আমার বাপকে কারা খুন করেছে। তখন রাজন বলে, ঠিক আছে তুই ট্রেনিংয়ে চলে যা, আর আমি, হ্যাঁ, ঢাকায় চললাম। ঢাকায় গিয়ে আমি আমার বাপের খুনিকে বের করবো, কারণ গ্রামে তো পেলাম না। তো রাজন, সে শহরে চলে আসে। শহরে চলে আসার পর সে একদিন একটা ডিস্কো ক্লাবে যায়। সেই ডিস্কো ক্লাবে দেখা যায় গান বাজতেছে, সেই যে গানটা গাইতেছে এবং নাচতেছে সে মেয়েটির নাম হলো সুচরিতা। তো সুচরিতা জসিমকে দেখে তার খুব ভাল লাগে। তো যখন গান শেষ হয়ে যায় তখন সুচরিতা কিছু গুন্ডারা অ্যাটাক করে এবং তাকে ধরে নেওয়ার চেষ্টা করে। তখন জসিম গিয়ে সেখানে বাঁচানোর পর সুচরিতা বলে, আপনি কে? তখন জসিম বলে, আমি হলাম একজন মানুষ, আর আমার এটিই সবচেয়ে পরিচয়। তখন সুচরিতা বলে, আপনি মানুষ কথা সত্য, কিন্তু আপনি যে আমাকে, হ্যাঁ, বিপদ থেকে উদ্ধার করলেন সবচেয়ে বড় কথা, কিন্তু আপনার কপালটা তো কেটে গেছে। তো একটা কাজ করেন, নেন আপনার কপালটা মুছে ফেলেন। তখন সুচরিতা নিজ হাতেই মুছে দেয়, রক্ত পড়তেছে। তখন মুছে দেওয়ানোর পর জসিম বলে, ঠিক আছে ধন্যবাদ। তখন সুচরিতা বলে, আপনি এখানে কোথায় এসেছেন? আমি এখানে কোথায় আসিনি, কারণ আমি আমার বাবার খুনিকে খুঁজতেছি, আমার বাবার খুনিকে দেখলে আমি চিনতে পারবো। তখন সুচরিতা বলে, দেখেন আমারও একটা ইতিহাস আছে, কারণ আমার বাবার খুনিকে আমি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, আর আমার বাবার খুনিকে ধরার জন্যই
আমি এই ডান্স ক্লাবে ভর্তি হয়েছি এবং এখানে নাচ গান করে আমার বাবার খুনিকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না এখন পর্যন্ত। যেদিন পাবো সেদিন আর আমি তাকে ছাড়বো না। তখন জসিম আর সুচিত্রা বলে, আমাদের উদ্দেশ্য একটাই, তাহলে আমরা দুজনে একসাথে যদি কাজ করি গোপনে তাহলে আমরা নিশ্চয়ই সফল হব। তখন জসিম সুচরিতা বলে, কথাটা ঠিকই আপনি বলতেছেন। তখন তারা দুজন মিলে যায়, মিলে গিয়ে তারা গোপনে তাদের খুঁজতে থাকে। এদিকে আলমগীর ইন্সপেক্টর হয়ে যায়। ইন্সপেক্টর হয়ে যখন তার গাড়ি নিয়ে যাচ্ছে এমন সময় দেখা যায় শাবানা অর্থাৎ জুলি, তাকে কিছু গুন্ডারা তাড়া করতেছে আর শাবানা মানে এক পর্যায়ে লুকিয়ে আছে। তখন গুন্ডারা বলে, আরে মেয়েটা কোথায় গেল রে, আমরা তো খুঁজে পেলাম না। তখন শাবানা বলে, এই যে দেখ আমি এখানে। তখন গুন্ডারা বলে, তুই এখানে আর তোরা খুঁজতেছি, তোকে তো ধরে নিয়ে যাব, কারণ বস বলেছে তোকে ধরে নেওয়ার জন্য। তো শাবানা বলে, তোরা আমাকে ধরে নিয়ে যাবি না, আর আমি কি করব, আঙ্গুল চুষবো? তখন দেখা যায় যে শাবানার সাথে গুন্ডাদের অনেক মারামারি অ্যাকশন হয়। তখন এক পর্যায়ে দেখা যায় আলমগীর আবার ইন্সপেক্টর সেই গাড়ি থেকে সব কিছু দেখতেছে। তখন শাবানাকে গুন্ডারা বেঁধে ফেলে। তখন আলমগীর লাফ দিয়ে গিয়ে উড়ন্তভাবে গুন্ডাদের মারতে শুরু করে। তখন মারার পর দেখা যায় এক পর্যায়ে গুন্ডারা পালিয়ে যায় কিছুটা, আর দু একটাকে গ্রেপ্তার করে। তখন আলমগীর বলে, বেশ সাহস আছে আপনার, কারণ আপনি মেয়ে হয়ে গুন্ডাদের কীভাবে মারলেন আমি তো এই দৃশ্যটা দেখতেছিলাম। তো আপনার মনে শক্তি এবং সাহস আছে, আপনার মতো সাহসী মেয়েই তো এই এলাকায় দরকার আছে। তখন শাবানা বলে, ইন্সপেক্টর সাহেব আপনারও খুব সাহস আছে এবং আপনি এতগুলো গুন্ডার সাথে লড়াই করলেন, আর আমি দেখে তো মুগ্ধ। তখন ইন্সপেক্টর বলে, শোনেন, এটা তো আমার কাজ এবং দায়িত্বের ভিতরে পড়ে, কারণ আমি তো অবহেলা করতে পারি না। আর আপনাকে যে গুন্ডারা আক্রমণ করেছে সেটা আমি শুধুমাত্র দেখেছিলাম যে আপনি লড়াই করে টিকতে পারেন কি না। এখন দেখলাম যে না, আপনি লড়াই করে টিকতে পারতেছেন না। তখন সেই মুহূর্তে আমি গিয়ে গুন্ডাদের মেরে আমি দু একটাকে আটক করেছি আর দু একটা পালিয়ে গেছে। বেশ, যাক, ভালো হয়েছে। তখন দুজনের দিকে তাকিয়ে থাকে। তো দেখা যায় কিছুদিন পর আবার শাবানা এবং আলমগীর অর্থাৎ সুমন অথবা তাদের সাথে শাবানার সাথে দেখা হয়। তো দেখা হওয়ার পর তাদের দুজনের কথাবার্তার এক মাঝে তাদের দুজনের প্রেম প্রীতি বন্ধন হয়ে যায়। দুজনকে জড়িয়ে ধরে, আর সেই মুহূর্তে একটা গান চলে আসে। গান শেষে দেখা যায় যে কাবিলায় গিয়ে তার বস আহমেদ শরীফকে বলে, বস, আমি একটা কথা বলি, আমাদের দলে তো কোনো ভালো লোক নেই এবং সাহসী লোক নাই, কিন্তু আমি একটা সাহসী লোককে দেখেছি ওই দিনকার ডিস্কোতে সে একটা মেয়ে ডিস্কোতে নাচতেছে এবং সেই মেয়েটিকে নাচতেছে, আর সেই মেয়েটিকে কিছু গুন্ডারা তাড়া করছিল, আর একটি সাহসী লোক গিয়ে সেই গুন্ডাদের মেরে রক্তাক্ত করে তাড়িয়ে দিয়েছিল। তখন মনে হয়েছিল এই সাহসী লোকটা দরকার আছে। তখন আহমেদ সাহেব বলে, শোন, আমরা তো যত চোরা কারবার আছে, নারী পাচার থেকে শুরু করে হিরোইন পাচার, জাল টাকা পাচার, এবং কি জোতা চোর, এবং কি মানুষের বাড়িতে চুরি করা, সব অবৈধ কাজকর্ম করে কিন্তু আমরা আজ কোটিপতি হয়েছি। আর আমরা তো এই কাজ ছাড়তে পারবো না, কিন্তু আমরা কিন্তু খুন খারাপই করি না, কিন্তু একটা খুনই আমরা করেছিলাম। সেই খুনটা হলো কি আমাদের গ্রামের আনোয়ার হোসেনকে। আর তুই তো সব কিছু জানিস, কারণ আর তুই যদি কোনো দিন মুখ খুলিস তাহলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো। তখন কাবিলা বলে, আমি কেন মুখ খুলব, আর আনোয়ার হোসেনকে তো আপনি মেরেছেন, আমি কিন্তু মারি নেই, আমি শুধুমাত্র দেখেছিলাম, কিন্তু আমি তো রাজসাক্ষী হই না, তাহলে আপনার কিন্তু ফাঁসি হয়ে যাবে। এই কথাটা কিন্তু নিশ্চিত ওস্তাদ কয়, আমি যদি ফাঁসি হয় তাহলে আমি কিন্তু তোকে ছাড়বো, তোকে নিয়ে ফাঁসিতে ঝুলবো। তখন আম্মের সাহেব বলে, আচ্ছা যাক, সে কথা বাদ দে, আগে চল আজকে ওই ডিস্কো ক্লাবে যাব, সেখানে গিয়ে দেখব ওই মেয়েটি কি নাচে আর ওই যুবকটির কথা। তখন গিয়ে আম্মের শরীফ সেই ডিস্কোকে সুচরিতাকে বলে, আচ্ছা, তোমার সাথে যে একটি ছেলে দেখছিলাম যুবক সাহসী এবং তোমাকে উদ্ধার করেছিল, সেই যুবকটা কোথায়? সেই মুহূর্তেই দেখা যায় রাজন তার জসিম এসে বলে, আমি সেই যুবক। কই কেন? কই তুমি কি আমার দলে কাজ করবে? তখন জসিম অর্থাৎ রাজন বলে, কেন? কহ, আমার দলে কাজ করলে তুমি অনেক লাভবান হবে। তখন সুচিতা বলে, আচ্ছা, আপনি কি বলতে পারেন আমার বাবা একজন সৎ লোক ছিল এবং ভালো রাজনীতিবিদ ছিল, সালাম সাহেব, ওনাকে কে খুন করেছে? তখন আমি সে বলে, তোমার বাবা সালামকে কে খুন করেছে সেটা আমি এখনও সঠিক বলতে পারবো না, তবে আমি খোঁজ করে দেখতে পারবো যে কে তোমার বাবাকে খুন করেছে এবং সেটা আমি খুঁজে বের করতে পারবো। তো সেটা পরে দেখা যাবে। আগে বলো তো রাজন,
তুমি কি আমার দলে কাজ করবে? তখন রাজন ও তার জসিম বলে, আপনার দলে কী কাজ করতে হবে? কয়, আমার দলে প্রথম কাজ করতে হবে জাল টাকা বাজারে বিক্রি করতে হবে। যত জাল টাকা বিক্রি করতে পারবে তত তুমি লাভবান হবে। কিন্তু আম্মের শরীফকে দেখেও রাজন চিনতে পারতেছে না যে সেই ছিল গ্রামের জুতাচোর, এবং তারা দুজনে ছিল জুতাচোর। তাদের চুলগুলি পেকে গেছে এবং আলগা মোছ লাগিয়েছে এবং আলগা দাড়ি লেগেছে। তাই রাজন তার জসিম চিনতে পারতেছে না। তখন জসিম বলে, ঠিক আছে, আমাকে 50-50 টাকা দিতে হবে। আমি যত টাকা বিক্রি করব তার 50% আমাকে দিতে হবে। তার আম্মের সাহেব বলে, ঠিক আছে, তুমি যত টাকা বিক্রি করতে পারবে তার 50-50 তোমাকে দেবো। তখন জসিম সে থেকে হয়ে যায় খারাপ লোক, অর্থাৎ খারাপ কাজ করে, এবং সে খারাপ কাজ করে সে হয়ে ওঠে এক ধরনের এক খারাপ লোক, সন্ত্রাসী লোক। এবং সে চিন্তা করতে থাকে যে আমি যদি সন্ত্রাসী না হই তাহলে আমার বাবার খুনিকে ধরতে পারবো না। তখন দেখা যায় পেপার পত্রিকায় জসিমের ছবি ছেপে দেয়। তখন ইন্সপেক্টর তার ভাই সুমন অর্থাৎ আলমগীরকে বলে, এই ছেলেটাকে যে কোনো মূল্য হোক ধরতে হবে, কারণ এই দেখা যায় এক সন্ত্রাসী এবং সে কালো টাকা অর্থাৎ নকল টাকা সে বাজারে বিক্রি করে সে কোটিপতি হয়ে গেছে। তাকে যে কোনো সময় যে কোনো মূল্য হোক গ্রেপ্তার করে তাকে ধরে আনতে হবে। তখন আলমগীর ছবিটা দেখানোর পরে চমকে যায়, আমার ভাই তো, সে তো আমার ভাই স্যার, সে তো আমার ভাই। তোমার ভাই হোক আর যাই হোক, আইনের কাছে কোনো ভাই বোন বাপ মা কেউই উপরে নয়, ঊর্ধ্বে নয়। যে অপরাধী তাকে অবশ্যই তোমার গ্রেপ্তার করতে হবে, সে তোমার ভাই হোক অথবা বাপই হোক অথবা মাই হোক অথবা বোনই হোক। অপরাধী 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 কখনো আপন হতে পারে না। তখন আলমগীর অর্থাৎ সুমন বলে, জি স্যার, অবশ্যই আমার ভাই যদি সন্ত্রাসী হয়ে থাকে তাহলে আমি তাকে গ্রেপ্তার করবই। তখন আলমগীর চলে যায় তার মার কাছে, কয়, মা, আমার ভাই তো ঢাকা শহরে এক সন্ত্রাসী হয়ে গেছে। সে কালো টাকা অর্থাৎ নকল টাকা সে বাজারে বিক্রি করে সে কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আমার সাথে তার এখন আর সাক্ষাৎ হয় নাই। সেই মুহূর্তে দেখা যায় যে রাজেন্দ্র জসিমও আসে তার মার কাছে, কয়, মা, আমি কালো টাকা দিয়ে বড়লোক হয়েছি এবং কালো টাকা বাজারে বিক্রি করেছি, অথবা কালো টাকা বেচে আমি কোটিপতি হয়েছি। তখন আলমগীর বলে, ভাইজান, তুমি খুব অন্যায় করেছো, তুমি অপরাধ করেছো, তুমি আমার কাছে সিলিন্ডার করো, আর না হলে তোমার বিরুদ্ধে কিন্তু আমি কঠোর ব্যবস্থা নেব। তখন রাজনাথ জসিম বলে, তুই আমার বিরুদ্ধে কী কঠোর ব্যবস্থা নিবি? তখন আলমগীর বলে, তুমি সন্ত্রাসী এবং তুমি অপরাধী, কারণ তুমি নকল টাকা দেশে সাপ্লাই করে তুমি কোটিপতি হয়েছো, কিন্তু তোমাকে ধরার জন্য আমাকে পাঠিয়েছে স্যার। তখন এক পর্যায়ে আলমগীর পিস্তল থেকে বলে, তুমি পালাতে পারবে না ভাইজান, আমি কিন্তু বাধ্য হব গুলি করতে। তখন আনোয়ার বলে, কী করছিস তুই, তোর ভাইকে গুলি করবি? তখন জসিমতা রাজন বলে, কয়, না, তুমি আমাকে গুলি করতে পারবে না ভাইজান। তুমি তো আমার ছোটো ভাই আর আমি হইলাম তোমার বড়, তুমি আমাকে গুলি করতে পারবে? তো এক পর্যায়ে আনোয়ারা দেখা যায় তার ছোটো ছেলে অর্থাৎ আলমগীরকে সরিয়ে দেয়। তো সরিয়ে দেওয়ার পর জসিম থেকে চলে যায়, সে আবারও সুচরিতার কাছে, সেখানে গিয়ে সুচরিতাকে জড়িয়ে ধরে বলে, আমার ভাই আমাকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে। তখন সুচরিতা জড়িয়ে ধরে জসিমকে, এক পর্যায়ে সেখানে একটা গান চলে আসে। তো গান শেষে দেখা যায় তখন একদিন জসিম সে আস্তানা যায়। তখন আস্তানা যাওয়ানোর পর জসিম শুনতে পায় যে কাবিলা পুলিশের কাছে ধরা পড়েছে। তখন আম্মের শরীফ বলে, শোন, কাবিলা যে পুলিশের কাছে ধরা পড়েছে, আর যদি সে আমার মুখোশটা খুলে দেয় যে আমি গ্রামের জুতা চোর থেকে আমি এখন কোটিপতি হয়েছি, আমি ছিলাম জুতা চোর আর কাবিলা ছিল জুতা চোর, আর সেই জুতা চোর থেকে এখন আমি কোটিপতি হয়েছি কালো টাকা সাপ্লাই করে, এবং আমি গ্রামে একটি খুনও করেছিলাম, আনোয়ার হোসেন করে নাম, সেই গ্রামের নাম হলো বগলপুর। সে বগলপুরে আমি একটি নিরপরাধ লোককে খুন করে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় চলে এসে আরেকজনকে আমি খুন করে আমি হাজার হাজার টাকা নিয়ে এবং লক্ষ লক্ষ টাকা নিয়ে সেই ব্যবসা করে আমি নকল টাকা বানিয়ে আজ কোটিপতি হয়েছি। তাহলে তো সব ফাঁস হয়ে যাবে, আমার তো ফাঁসি হয়ে যাবে। তখন ইন্সপেক্টরকে বলে, ইন্সপেক্টরকে ডেকে পাঠা। তো ইন্সপেক্টরকে ফোন করার পর তখন ইন্সপেক্টর বলে, শোনো, তোমার একটা কথা বলি, কাবিলাকে জেলের ভিতরে মেরে ফেলবে, আর যদি না মারো তাহলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। কাবিলা যদি ইন্সপেক্টর আলমগীরের কাছে সব ঘটনা খুলে বলে যে আমি জুতা চোর থেকে এই পর্যন্ত হয়েছি এবং কোটিপতি হয়েছে, তাহলে তো আমাকে মেরে ফেলবে। এই কথাগুলো জসিম শোনার পর জসিম তার চেহারাটা ভালো করে লক্ষ্য করে দূর থেকে। তখন চিনতে পারে যে সেই গ্রামের জুতা চোর আম্মের শরীফ, সে জুতা চোর, সেই গ্রামের জুতা চুরি করছিল এবং
সেই যে বলেছিল যে আনোয়ার হোসেনকে খুন করেছে এবং তাকে মেরে ফেলেছে, তখন চিনতে তার ভুল হয় না। তখন জসিম গিয়ে বলে, বস, কাবিলাকে মারার দায়িত্বটা আমাকে দেন। তখন আমের সাহেব বলে, তুই শুনেছিস? কাবিলাকে আমি থানায় গিয়ে মারবো, আমি একটা বুয়া কেসে আমি থানায় যাব, সেখানে কাবিলাকে মারবো। তখন আমের সাহেব বলে, তুই যেটা ভালো মনে করিস। আমি একটা বুয়া কেসে থানায় গিয়ে ধরা দেবো। তখন জসিম গিয়ে আলমগীরের কাছে ধরা দেয়। ধরার পর আবার কাবিলা যে ছেলে থাকে, সেই ছেলেই দেখা যায় রাজন এত জসিমকে ঢুকায়। তখন রাজন অর্থাৎ জসিম গিয়ে কাবিলাকে বলে, কাবিলা শোন, তোকে মারার জন্য বস আমাকে পাঠিয়েছে, তুই একটা সত্য কথা বলতো। বগলপুর গ্রামের আনোয়ার সাহেব অর্থাৎ আনোয়ার ভাই নামে পরিচিত একজন সৎ লোক ছিল, তাকে কে খুন করেছিল? তখন কাবিলা বলে, আমি সত্য বলতেছি ভাই, আহমেদ শরীফ, সে অর্থাৎ তোমার এলাকার কি আনোয়ার হোসেন? না, তুই বল। আনোয়ার ভাইকে আহমেদ শরীফ নিজে গামছা পেঁচে গলায় চাপ দিয়ে মেরে গাছে ঝুলিয়ে রেখেছিল। তখন জসিমাতা রাজন বলে, তুই কে সাথে ছিলি? আমি সাথে ছিলাম, আমারও একটা অন্যায় হয়েছিল, আমি কেন সাথে ছিলাম? তখন জসিম বলে, এখন তো তোর জীবনটা দিতে হবে। তখন জসিম কী করে, ওই কাবিলাকে ওই গামছা পেঁচিয়ে মেরে সে সুন্দর করে শুয়ে থুয়ে জেল থেকে পালিয়ে আসে। তখন পুলিশ চতুর্দিকে রাজনকে খুঁজে বেড়ায়, পায় না। এমন সময় দেখা যায় পুলিশের সাথে অর্থাৎ আলমগীরের সাথে রাজনের দেখা হয়। তখন রাজন তো জসিম বলে, শোনো, তুমি তো ইন্সপেক্টর হয়েছো, তুমি কি জানো আমার বাবাকে কে খুন করেছে? আমার বাবাকে খুন করেছে আহমেদ শরীফ, যে কালো টাকার মালিক, যে কালো টাকা দিয়ে আমাকে ব্যবসা করাচ্ছে, সেই খুন করেছে। আর আমি তাকে না মারা পর্যন্ত আমি তোমার কাছে ধরা দেবো না। তো আলমগীর বলে, ভাইজান, তোমাকে ধরা দিতেই হবে, আর তুমি যদি ধরা না দাও তাহলে তোমাকে গুলি করতে বাধ্য হব। দেখ, আমি কালকেই আমি আহমেদ শরীফকে মেরে ফেলবো, মেরে আমি তোর কাছে ধরা দেবো, এর আগে আমি তোর কাছে ধরা দেব না, এটা আমার প্রতিজ্ঞা এবং পণ। তখনই জসিম অর্থাৎ রাজন চলে যায় আহমেদ শরীফ আস্তানায়। সেখানে গিয়ে আহমেদ শরীফকে বলে, বস, আমি কাবিলাকে হত্যা করে এসেছি জেলখানার ভিতরে, এখন তো আমি আপনাকে হত্যা করব। তখন আহমেদ শরীফ বলে, তুই কি আমাকে মজা করতেছিস? জসিম বলে, না, শোনেন, আমি একটা কথা বলি বস। এবং আহমেদ শরীফ বলে, কী কথা? তখন জসিম বলে, ওই হারামজাদা, শোন, কুত্তার বাচ্চা, তুই আমার বাপ আনোয়ারকে খুন করেছিলি বগলপুর গ্রামে, তুই জুতা চুরি করতে ধরা পড়েছিলি এবং কাবিলার সাথে ছিল। আর তোদের যখন পুলিশ ধরে নিয়ে গেছিল, তারপর তোরা দুজন মিলে আমার বাপকে মেরে গামছা দিয়ে পেঁচিয়ে মেরে কাছে বেঁধে ঝুলিয়ে রেখেছিলি। আজ তোকে মারবো। সেখানে শুরু হয়ে যায় একটা অ্যাকশন, মারামারি। তো এক পর্যায়ে যখন আমির শরীফ পালিয়ে যেতে চায়, তখন আমির শরীফকে জসিম গামছা পেঁচিয়ে তাকে গলায় টিপে মেরে ফেলে। আর সেখানেই চলে যায় আলমগীর দেখা যায় জসিমকে আহত অবস্থায় আহমেদ শরীফ দলেরা ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু আহমেদ শরীফ আবার জীবিত উঠে, দেখ, আমাকে মারাতে এত সহজ না, দেখছিস আমার গলার ভিতরে কি আগে থেকে লাগিয়ে রেখেছি, কারণ যতই তুই আমার গামছা পেঁচিয়েছিস না কেন, আমি তো মরি নেই, তুই মনে করিস আমি মরেছি? আমি মরে গেছি, দেখছ, আমি এখনও জীবিত। তখন জসিম বলে, আর একটা বার আমাকে ছেড়ে দিয়ে দেখ, তোকে আমি কীভাবে মারি। তখন আলমগীর গিয়ে গুলি করে জসিমের হাতগুলি বাঁধন খুলে দেয়। তখন জসিম দুই ভাই মিলে শুরু হয়ে যায় অ্যাকশন, মারামারি। এই মারামারি এক পর্যায়ে আহমেদ শরীফ যখন পালিয়ে যেতে চায়, তখন দুই ভাই সুচরিতা, শাবানা, তারা চলে যায় সে আস্তানায়। তখন দুই ভাই গিয়ে গামছা পেঁচিয়ে আহমেদ শরীফকে দুই দিকে টান দিয়ে আহমেদ শরীফকে মেরে ফেলে এবং ঝুলন্ত অবস্থায় তাকে একটি রডের ভিতরে বেঁধে রাখে। আহমেদ শরীফ বলে, আমি কর্ম খারাপ করেছিলাম বলে আমার মৃত্যু হয়েছে। তখন আনোয়ারা চলে আসে। তখন ইন্সপেক্টর, তার দায়িত্ব তার ভাই হোক জসিমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর সুচরিতা বলে, স্যার, আমার রাজনকে ছেড়ে দেন। তখন আলমগীর বলে, ঠিক আছে, আপনার রাজনকে ছেড়ে দেবো, আগে তো হাজতে নেই, দেখি আইন আদালত কি করে। তখন দেখা যায় কিছুদিন পর জসিম জেল থেকে ছাড়া পায়। তখন জসিম সুচরিতায় মিল হয়ে যায় এবং শাবানা আলমগীরে মিল হয়ে যায়। আনোয়ারা খুশি হয়। তখন তাদের দুজনের সাথে বিয়ে দিয়ে দেয় এবং এখানেই জুলুমবাজ ছবির গল্পটা শেষ হয়। পরিচালক আখতারুজ্জামান এই ছবিটা পরিচালনা করেছিলেন। কাহিনী, সংলাপ, চিত্রনাট্য লিখেছিলেন
প্রবীণ পরিচালক দেলোয়ার জাহান জন্টু এবং তার লেখার ধরুন অন্যরকম ছিল এবং ছবিটা মুক্তির পর ব্যাপক সফলতা পায় এবং দর্শকদের নজর কাড়তে সক্ষম হয় এবং দর্শকদের বাহবা পায় এবং দেখা যায় যে ছবিটা দীর্ঘদিন হলে চলে এবং মানুষ গল্পটাকে পছন্দ করে বলেই এই জুলুমবাজ ছবিটা সুপার ডুপার বাম্পার 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 হিট হয়।